হাই ভোল্টেজ মডেল 37 আজকে আমরা 20 কোশ্চেন অ্যানালাইসিস করব এবং আজকের আলোচনাটা বেশ অ্যাসিড টেস্টের মতো হবে, অগ্নি পরীক্ষার মতো হবে। এই পরীক্ষায় আমরা 20 এর মধ্যে আমাদের টার্গেট রাখবো হচ্ছে মিনিমাম 20 এর মধ্যে আপনাদের টার্গেট থাকতে হবে 16টাই যথেষ্ট। যান, আমি আজকে চ্যালেঞ্জ দিলাম যে আপনারা 20 এর মধ্যে 16 এর উপরে যারা পাবেন তারা যে কোনো পরীক্ষায় ভালো করবেন। ওকে, চলুন আমরা শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। 1 নম্বর প্রশ্ন, প্রথম প্রশ্ন 1 নম্বরটা বলতে হবে কি হবে অ্যান্সার, এবং প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু আমাদেরকে ব্যাখ্যা করে করে বুঝতে হবে, ঠিক আছে? কোন বাক্যটি শুদ্ধ? 1 নম্বর কোশ্চেনে বলছে কোন বাক্যটি শুদ্ধ। I saw him write something, I saw him writing something, there is no place for doubt in it, he is deaf for hearing। আমরা খুব দ্রুত অ্যান্সার করব, সাথে সাথে ক্লাসটি শেয়ার করে দেব। যারা ক্লাস শেয়ার করবেন তাদের জন্য ভালোবাসা থাকবে অসীম অপরিসীম, সেই ভালোবাসার দায় শেয়ার করবেন। কোন বাক্যটি শুদ্ধ? কোন বাক্যটি শুদ্ধ? রফিকুল বলছেন হচ্ছে বি নাম্বার, তাহের বলছেন হচ্ছে এ নাম্বার। ওকে, আসেন আমরা দেখি কোনটা শুদ্ধ। এই যে এ নাম্বার প্রশ্নে বলা আছে আই স হিম রাইট, এই প্রশ্নের এখানে রাইট হবে না। কেন হবে না? আজকের মতো এমন একটা রুলস লেখেন যা আজীবন আপনার কাজে লাগবে। একটা রুলস লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলেন। সি হিয়ার, সি হিয়ার, ফিল, লাইক, স্মেল, স্মেল, ওয়াচ, স্মেল, ওয়াচ। সি হিয়ার, ফিল, লাইক, স্মেল, ওয়াচ। এই যে ভার্বগুলো দিলাম, এই ভার্বগুলোর পরে যদি কোনো অবজেক্ট থাকে এবং অবজেক্টের পরে নতুন ভার্ব আসে, তাহলে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। কেননা এই ভার্বের পরে অবজেক্ট, এই যে ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে অবস্থা প্রকাশ করবে। কার অবস্থা প্রকাশ করবে? এই ভার্বগুলোর আগে থাকা যে একটা সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টের কারণে এই অবজেক্টের অবস্থা প্রকাশ করবে। কিভাবে? যেমন বলছে এখানে উত্তর হবে আই স হিম রাইটিং। এই যে দেখেন সি থেকে হয়েছে স। মনে রাখতে হবে এগুলো যেই টেন্সেই আসুক না কেন, সকল টেন্সেরই একই রুলস। সি হতে পারে স, হতে পারে হ্যাভ সিন, হিয়ার হতে পারে হিয়ার্ড, ফিল হতে পারে ফেল্ট, কোনো সমস্যা নাই। যেভাবেই হোক আমাদের মনে রাখতে হবে এগুলোর পরে একটা অবজেক্ট আসলে তারপরে ভার্বের সাথে হবে আইএনজি, এবং এই আইএনজিটা এই অবজেক্টের অবস্থা প্রকাশ করবে। কিভাবে? আই স হিম রাইটিং সামথিং, আমি তাকে কিছু লিখতে দেখলাম। তার মানে এই হিমের একটা অবস্থা হচ্ছে লিখছিল বা লিখতে থাকা একটা অবস্থা। সো এই অবস্থা প্রকাশের জন্য অবশ্যই এইটার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। এটার নাম প্রেজেন্ট পার্টিসিপল। সাবধান, এটা কিন্তু জিরার নয়, এটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। সো এই বাক্যের সঠিক উত্তরটা হচ্ছে বি নাম্বার। সি কেন ভুল? দেয়ার ইজ নো রুম। অবশ্যই মনে রাখবেন দেয়ার ইজ নো রুম হয়, এটা অনেকের মনে থাকতে চায় না, রুম হবে নাকি প্লেস হবে। সো এটা রুম হবে, মনে রাখার জন্য বলে দেই। এই নো লিখতে এন ও লাগে, অতএব আপনি এর পাশে আবারও ও যুক্ত শব্দটাই নেবেন, আর ও এম, রুম। এবার দেখেন আপনার মনে থাকবে। তাহলে এই ফ্রেজটা হচ্ছে দেয়ার ইজ নো অথবা নো রুম, নো রুম ডট ডট। তাহলে এখানে রুম কথাটার মানে হচ্ছে কোনো সুযোগ নাই। দেয়ার ইজ নো রুম মানে কোনো সুযোগ নাই, কোনো জায়গা নাই, বা এরকম হবে দেয়ার ইজ নো রুম ইন দ্যাট বেঞ্চ, ওই বেঞ্চে কোনো জায়গা নেই, এরকম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন। তারপরে ডি নাম্বার, হি ইজ ডেফ ফর। এখানে ফর হবে না, এখানে হবে অফ, এখানে হবে ডেফ অফ, এখানে হবে কি বলেন? ডেফ অফ। এই হচ্ছে এইখান থেকে 4টা লাইনই বুঝে নেবেন, পরীক্ষার হলে বারবার প্রশ্ন আসে। তার মানে ডেফ অফ কথাটা ডেফ অফ হিয়ারিং মানে হচ্ছে কানে শুনে না, এরকম বোঝাতে ব্যবহার করা হয়। ওকে, একের অ্যান্সারটা তাহলে পেয়েছি কি? বি নাম্বার। এইবার দেখেন কার কয়টাই হলো। আমি আগেই বলেছি আজকে কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে 16টা প্রশ্ন। 2 নাম্বার বলেন। বাসার বলছেন এখন থেকে নিবন্ধন পরীক্ষায় কোনো গণবিজ্ঞপ্তি থাকবে না, সরাসরি সার্কুলার পাস করলে নিশ্চিত চাকরি, শীঘ্রই চূড়ান্ত বিজ্ঞপ্তি আসবে, এটা কি সত্যি? আব্দুল্লাহ আল বাসার, এই বাক্যগুলো যেখান থেকে দেখেছেন আপনি সেখানে কোনো সোর্স পান নাই মনে হয়। এই ফেসবুকে আমাদের টিচারদের মধ্যে কিছু একটা সমস্যা আছে। আচ্ছা, ঘটনাটা আসুক, যদি আসে খুবই ভালো, আলহামদুলিল্লাহ, আসলে ভালো, আর না আসলে তো কিছু করার নাই। ওইসব নিয়ে চিন্তা না করে পড়াশোনায় মনোযোগ দেন, সেটা যেভাবেই হোক পড়তে তো হবেই। ডেফ অফ মানে বধির। এরপর ক্লাসটা একটু শেয়ার করবো সবাই। নিচের কোন বাক্যটি শুদ্ধ বলেন? 2 নাম্বার কি হবে? জাস্ট 5 সেকেন্ডস, 5 সেকেন্ডের মধ্যে চেষ্টা করেন, না পারলে 10 সেকেন্ড সময় দেব।
নিচের কোন বাক্যটি শুদ্ধ? I will avail the opportunity. I shall take leave of you. I have seen 2 deers. এরপর আছে কি? টেলিভিশন ইজ এ ওয়ান্ডারফুল ডিসকভারি। মুত্তালিব, লিপটন। 2 নাম্বার, I will avail, মনে রাখতে হবে এই avail শব্দের পরে প্রিপজিশন বসে অফ। avail কি বললাম শব্দটা? avail এর পরে প্রিপজিশন বসবে অফ, এবং এই avail এর পরে অফ বসলে এটার বাংলাটা বোঝাবে হচ্ছে নিজে নিজে কোনো কিছু গ্রহণ করা, নিজে নিজে কোনো সুযোগ গ্রহণ করা। ঠিক আছে? শাহাদালাল রয় বলছেন এইচএসসি 26 পরীক্ষার্থীর জন্য হ্যাঁ আছে, ইংরেজি প্রথম পত্রের বই আছে, একটু ক্লাস শেষে আমি আপনাদেরকে দেখাই দিব, আধা ঘন্টা ক্লাসে থাকেন। এরপর বলছে আই শ্যাল টেক লিভ অফ ইউ, এই বাক্যের উত্তর হচ্ছে এইটা, আই শ্যাল টেক লিভ অফ ইউ, মানে আমি তোমায় ছেড়ে যাব, এটা হচ্ছে উত্তর। সি ভুল কেন? আই হ্যাভ সিন 2 ডিয়ার্স, এই যে এটাকে বলা হয় জিরো প্লুরাল। কি বলা হয় বলেন? জিরো প্লুরাল। এটাকে কি বলা হয়? জিরো প্লুরাল। জিরো প্লুরাল কি জিনিস? জিরো প্লুরাল হচ্ছে এমন কিছু নাউন আছে যেই নাউনগুলো জন্মগতভাবে এস নাই, তারপরেও প্লুরাল, অর্থাৎ যাদের সিঙ্গুলার প্লুরাল রূপ একই রকম থাকবে। যেমন ডিয়ার প্লুরাল হলেও সে কি থাকবে? ডিয়ার। শিপ প্লুরাল হলেও কি থাকবে? শিপ। ডজন প্লুরাল হলেও কি থাকবে? সেটা ডজন থাকবে। সো এইভাবে জিরো প্লুরাল সংক্রান্ত একটা রুলস আপনাদের জন্য দেওয়া আছে এই এক্সপার্ট ইংলিশ বইতে, জিরো প্লুরালের রুলস। এখানে অনেকগুলো উদাহরণ আছে। শিপ, ডিয়ার, পেয়ার, ডজন, স্কোর, 100,000, মিলিয়ন, বিলিয়ন, সিরিজ। এই যে নাউনগুলো বললাম, শিপ, ডিয়ার, পেয়ার, ডজন, স্কোর, 100,000, মিলিয়ন, বিলিয়ন, সিরিজ। এছাড়াও কড ইত্যাদি সামুদ্রিক মাছ। এই যে বেশ কিছু নাউন আছে যাদের সাথে এস যুক্ত করার কোনো সুযোগ বা দরকার নেই, এদেরকেই বলা হচ্ছে জিরো প্লুরাল, এদেরকেই বলা হচ্ছে জিরো প্লুরাল। এখন ইউজেসটা দেখি, আমি যদি 5 বলি তবুও ডিয়ার, এস যোগ করার সুযোগ নাই। 1 বললে ডিয়ার, 5 বললেও ডিয়ার। 1 বললে শিপ, 5 বললেও শিপ, এস যোগ করার কোনো সুযোগ নাই, এর নামই হচ্ছে জিরো প্লুরাল। অতএব এখানে ভুল আছে, 2 দেওয়ার কারণে এস দিয়েছে, এস হবে না। ডি নাম্বার, টেলিভিশন ইজ এ ওয়ান্ডারফুল ডিসকভারি, এটা ভুল কোথায় বলেন তো? ইয়েস, লাবণী বলছেন এই ডিসকভারির জায়গায় আমার লাগবে হচ্ছে ইনভেনশন। ডিসকভারির জায়গায় লাগবে ইনভেনশন। ডিসকভারির জায়গায় কি প্রয়োজন? ইনভেনশন। ওকে, চলে যাব পরের প্রশ্নে। কার কয়টা হবে খেয়াল রাখেন কিন্তু। 3 নাম্বার চলছে হাই ভোল্টেজ মডেল 37। আমার যদি পাখির মতো ডানা থাকতো, এই বাক্যটির ইংরেজি কি? আমার যদি পাখির মতো ডানা থাকতো। খুব শীঘ্রই প্রাইমারি সার্কুলার চলে আসতেছে, প্রাইমারি সার্কুলারে চলে আসতেছে, প্রাইমারি সার্কুলার, রেডি থাকেন সবাই। আমার যদি পাখির মতো ডানা থাকতো। আই উইশ আই হ্যাড দ্য উইং অফ এ বার্ড। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। হ্যাভ আই দ্য উইংস অফ এ বার্ড। উইশ আই হ্যাভ দ্য উইংস অফ বার্ড। কি করব বলেন? ফাইন, এইটার অ্যান্সার হবে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। উত্তর হবে বি নাম্বার, উত্তর হবে বি নাম্বার। রফিকুল বলছেন 3-এর 1 হবে না, দুঃখিত। ক্লাসটা শেয়ার করে দেন সবাই যারা আছেন। আই উইশ আই হ্যাড, উইশড যদি দেই তাহলে এখানে পাস্ট ইনডেফিনিট হবে না, পাস্ট পারফেক্ট হতো। আর সি নাম্বার, অপ্রত্যাশিত আশা করার ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স হয় না, মানে হ্যাভ হবে না। উইশ আই উইশ সাবজেক্ট শুরুতে বসবে না, সাবজেক্টের শুরু বাক্যের শুরুতে আই উইশ থাকলে সেন্টেন্সটা হতে পারতো, কিন্তু এখানে উইশটাকে আগে অ্যান্সার হতে হবে না। 3-এর অ্যান্সার হচ্ছে বি নাম্বার, 3-এর উত্তর বি। দেখা যাক কে কয়টা পারেন। এরপর আসেন 4। সে দিন আনে দিন খায়। রেশমা, রূপা, সাগরিকা। সে দিন আনে দিন খায়। সে দিন আনে দিন খায়। দিন আনে দিন খায়। দিন এনে দিন খায়। আরে দিন দিন মানে এক কথায় সে কষ্ট করে দিন যাপন করে। সো এটা আপনারা জানেন, হ্যান্ড টু মাউথ, ফ্রম হ্যান্ড টু মাউথ, হ্যান্ড টু মাউথ, বাই হ্যান্ড টু মাউথ, লিভস ডে বাই ডে, লিভস ডে বাই ডে। এটা একদম সহজ, অ্যান্সার হবে ফ্রম হ্যান্ড টু মাউথ।
মানে হলো দিন এনে দিন খাওয়া, ফ্রম হ্যান্ড টু মাউথ, মানে আপনি একটা দিনের বেলা হাতে করে খাবার আনলেন, ওটা রাখার কোনো সুযোগ নাই, আবার হাতে থেকে খেয়ে ফেললেন, এটার নামই হচ্ছে দিন আনা দিন খাওয়া, দিন আনা দিন খাওয়া। ওকে, 5 নাম্বার, দ্য ম্যান ইজ ইন গ্রেট ট্রাভেল। সিনথিয়া, সাথী, এনামুল হক বলেন কি হবে এটা অ্যান্সার? দ্য ম্যান ইজ ইন গ্রেট ট্রাভেল, দ্য ম্যান ইজ ইন গ্রেট ট্রাভেল, এটাকে কি করা যাবে উত্তর? এই যে ট্রান্সলেশন সংক্রান্ত যত প্রশ্ন আছে আপনারা এই 9 কোড অফ ট্রান্সলেশন বইটা থেকে পাবেন। দুর্দান্ত একটা বই, জাস্ট অল্প কিছু রুলসের মাধ্যমে পৃথিবীর সব বাক্যের ট্রান্সলেশনের বিষয় এখানে দেওয়া আছে। আসেন, লোকটা মহা সংকটে পড়েছে, লোকটা বিপদে পড়েছে, লোকটা সমস্যায় পড়িয়ে লোকটা খুবই অসহায়, এগুলো হবে না। বিপদে পড়েছে, সংকটে পড়েছে, যে কোনো একটা বলবেন। এখন আপনারা বলেন, দ্য ম্যান ইজ ইন গ্রেট ট্রাভেল, মহা সংকট, যেহেতু গ্রেট কথাটা আছে এই জন্য আমরা মহাযুক্ত বাক্যটাকেই অ্যান্সার হিসাবে নিব। 5-এর উত্তর হচ্ছে 1 নাম্বার। বলেন 5-এর উত্তর হচ্ছে 1 নাম্বার। ওকে, এরপর আসেন পরের প্রশ্নে যাই। 6-7, 6 নাম্বার আসছিল বিসিএসে, 35তম বিসিএস আসা একটা প্রশ্ন 6 নাম্বার। 6-7 দুটো প্রশ্ন একসাথে বলবেন। রেশমা বলছেন 5-এর বি, তাহের বলছেন 5-এর এ, সাগরিকা 5-এর এ। আসেন সলভ করি। দে গেভ মি এ ফর্ম অ্যান্ড টোল মি টু, সে আমাকে একটা ফর্ম দিল এবং সে আমাকে বলল টু ফিল ইন। ফিল ইন, ফিলের সাথে দুইটা প্রিপোজিশন বসতে পারে, মনে রাখবেন। ফিল ইনও সঠিক, ফিল আপও সঠিক, দুইটাই উত্তর করা যাবে। ফিল ইন অথবা ফিল আপ দুইটাই ব্যবহার করা যাবে। 7 নাম্বার, দ্য ক্যাপ্টেন লেফট দ্য বোট বিকজ ইট। ক্যাপ্টেন বোট নৌকাটি ছেড়ে গেল, তার মানে নৌকা থেকে সে দূরে সরে গেল। বিকজ ইট, কারণ এটা। টার্ন ডাউন, টার্ন আপ, টার্ন বটন, টার্ন ওভার। এই টার্ন ওভার মানে উল্টিয়ে যাওয়া, টার্ন ওভার মানে হলো উল্টিয়ে যাওয়া। টানজিয়া পাখি, টার্ন আউট মানে হলো উল্টে যাওয়া। ফিল আউট কোথায় হবে বাসার বলেছেন? ফিল আউটের ইউজেস তো দেখিনি, ফিল ইন অথবা ফিল আপের ইউজেস দেখেছি। আচ্ছা, 7 বলছে টার্ন ওভার, দ্য ক্যাপ্টেন লেফট দ্য বোট বিকজ ইট টার্ন ওভার। ক্যাপ্টেন নৌকাটি ছেড়ে গেল বা নৌকা থেকে লাফ দিল যেহেতু এটা উল্টিয়ে গেল, যেহেতু এটা উল্টিয়ে গেল। ওকে, বা উল্টানোর কারণে। এরপর 6 নম্বরটা বলছিলাম, 6 নম্বর হবে ফিল ইন। 8, কোন বাক্যটি শুদ্ধ? চলছে হাই ভোল্টেজ মডেল 37, আজকে আমরা 37তম মডেলে আছি। 40টা মডেল নিব বলে কথা দিয়েছিলাম, আর গুটি গুটি পায়ে কয়েকটা নিলেই শেষ হয়ে যাবে। নিচের কোন বাক্যটি শুদ্ধ? 8 নম্বর, 8 নম্বরটা বলেন। He was too clever to grab the point. Scarcely had he started when it began to rain. Why you have done this? A gold is a precious metal. তা 8-এর অ্যান্সারটা হবে he was too clever to grab the point. এটা ভুল। কেন? কারণ সে এতই চালাক যে পয়েন্ট ধরতে পারে না, তার মানে কি বাংলাটা মিলতেছে না। যদি এখানে বোকা থাকতো তাহলে উত্তরটা হতো, এটা সঠিক হতো, কিন্তু এটা হবে না। বি নাম্বার সঠিক। স্ক্যার্সলির সাথে ডট ডট হোয়েন বসে, স্ক্যার্সলি যুক্ত অংশ পাস্ট পারফেক্ট টেন্স এবং সাবজেক্টের আগে হ্যাড, সেই নিয়মটাই বসে আছে, এবং হোয়েনের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, এর জন্য বিজ্ঞান আছে। সো 8-এর উত্তরটা বি নাম্বার। সি ভুল কেন? ওয়াই এর পরে ডাব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে এরপরে আগে লাগে অক্সিলারি, তারপরে লাগে সাবজেক্ট ডট ডট, কিন্তু দেখেন ওয়াই সাবজেক্ট হ্যাভ, কিন্তু এখানে উল্টে যাওয়ার কথা ছিল। ওয়াই হ্যাভ ইউ ডান দিস, এমনটা হওয়ার কথা ছিল, এই জন্য সি নাম্বারও ভুল। ডি নাম্বার, গোল্ডের আগে আপনি এ ব্যবহার করবেন না, বিকজ গোল্ড হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সামনে আর্টিকেল ব্যবহার করা যাবে না। সো 8-এর উত্তরটা হচ্ছে ডি নাম্বার। এরপর 9, 9, 10 বলতে হবে। 9, 10, 9 নম্বরে বলছে
কোন বাক্যটি শুদ্ধ? হি ওয়েন্ট টু হিজ হাউস, পুট ইউর সিগনেচার হিয়ার। আচ্ছা, হি ওয়েন্ট টু হিজ হাউস, এটা ভুল কোথায়? আমি এখানে প্রত্যেকটা প্রশ্নের যে রুলসগুলো বলতেছি এগুলো খাতায় লিখে রাখবেন, কারণ এগুলো থেকেই প্রতিনিয়ত কোশ্চেন হচ্ছে এবং হবে। ওকে, 9 নাম্বার, হি ওয়েন্ট টু হিজ হাউস। হি ওয়েন্ট টু হিজ হাউস, সে তার, হি ওয়েন্ট টু হিজ হাউস, সে তার বাড়িতে গেল। মনে রাখতে হবে কোনো বাক্যে ওয়েন্টের পরে টু ব্যবহার করবেন না যদি সাবজেক্ট নিজে তার উদ্দেশ্যে সেই স্থানে গমন করে। সো আমরা বুঝতেছি যে সে তার বাড়িতে গেল, অতএব এখানে প্রিপোজিশনের দরকার নাই, সে বাড়ি গেল। কেন এখানে বাড়ি গেল? এটা হচ্ছে অ্যাডভার্ব, সরাসরি হাউস, সো এই কারণে টু হিজ ব্যবহার করা যাবে না, ভুল। পুট ইউর সিগনেচার হেয়ার, এটা ঠিক। রাসেল অনলি ইজ রিয়ালেবল, অনলি শব্দটা যথাযথ জায়গায় বসেনি, কারণ অনলি যে কোনো নাউনের সামনে বসলে নাউনের আগে বসবে, যার পাশেই বসতে চাক তার আগে বসবে। হি টোল্ড মি এ লায়ার, এখানে টোল্ড হবে না, কাউকে মিথ্যুক বলা, আসলে মিথ্যুক বলে ডাকা, এই অর্থে কল্ড হবে। ডি নাম্বার, ওখানে কল্ড হতো ওই সেন্টেন্সটাতে, ঠিক আছে? কারেকশন খুব মারাত্মক জিনিস। 10 নাম্বার, দ্য রিচ শুড নট লুক ডাউন, এটা পারার কথা। লুক ডাউন আপন মানে কাউকে ঘৃণার চোখে দেখা। লুক ডাউন আপ অন, অনেকগুলো কথা। লুক ডাউন আপন মানে কাউকে ঘৃণার চোখে দেখা। সাগরিকা লিখতেছেন, ছোট ছোট কথাগুলো লিখে রাখতে হবে। এই যে ছোট্ট একটা কথা, লুক ডাউন আপন, দেখছেন এটা এবার অনেকবার পরীক্ষা আসছে, 27তম বিসিএস সহ অনেকবার পরীক্ষা আসছে। এই কোন বাক্যটি শুদ্ধ? প্রাথমিক বিদ্যালয়ে আসছে। সো আমি আপনাদের কেন বলেছি হাই ভোল্টেজ, কারণ এগুলো বারবার বারবার বিভিন্ন পরীক্ষা আসে। ওকে, 10 নম্বর ক্লিয়ার। এরপর আসেন, আমরা হাই ভোল্টেজ মডেল 37-এ অলরেডি 10টা প্রশ্ন পড়ে ফেলেছি। 11 নম্বরটা বলেন। 11, কোন বাক্যটি শুদ্ধ? এইখানে কিন্তু আমি বাংলাটা দিয়ে দিছি। মজার বিষয় হচ্ছে পরীক্ষার হলে কিন্তু আর এখানে বাংলা থাকবে না। তো 11 নম্বর, হি শাউটেড ইন দ্য টপ অফ দিস ভয়েস, হি শাউটেড উইথ দ্য টপ অফ হিজ ভয়েস, হি শাউটেড অন দ্য টপ অফ হিজ ভয়েস, হি শাউটেড অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস। সবগুলো অপশনই বলে দিচ্ছি আমি। আচ্ছা, 11 নম্বর, হি শাউটেড ইন দ্য টপ অফ, এখানে জাস্ট এটা একটা ইডিয়মসের ব্যবহার। ইন দ্য টপ অফ হবে না, অন দ্য টপ হবে না, অ্যাট দ্য টপ হবে। মনে রাখবেন অ্যাট দ্য টপ অফ, টপ অফের ক্ষেত্রে অ্যাট দ্য হয়। কেন অ্যাট হবে? কারণ এই টপ শব্দটা হচ্ছে একটা নির্দিষ্ট বা ছোট লোকেশন, দ্যাটস ওয়াই আমরা সেখানে ব্যবহার করব অ্যাট। এটা একটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। আর আরেক দিকে ইডিয়মস অ্যান্ড ফ্রেজের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার। তাহলে টপ এই শব্দটার সামনে প্রিপোজিশন হিসাবে অন হবে না, উইথ হবে না, ইন হবে না, অ্যাট হবে। কি হবে? অ্যাট। সো 11 অ্যান্সারটা হবে 4। নেক্সট, কার কয়টা হচ্ছে হিসাব করে রাখবেন কিন্তু। রফিকুল ইসলাম। 12 নম্বর, নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে কোনটি শুদ্ধ? দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ, আই গট টু ব্রেড। আচ্ছা, এই যে দেখেন, নো প্লেস হবে না কি হবে? এটা আমরা কিন্তু একটু আগেই একটা বাক্যে দেখেছিলাম। নো প্লেস হবে না, হবে হচ্ছে নো রুম। মনে রাখার জন্য বলছিলাম নো লিখতে ও লাগে, রুম লিখতে ও লাগে, অতএব আপনার এটা ম্যাচিং করে নেবেন। গেল। আই গট টু ব্রেড, ব্রেড হচ্ছে আনকাউন্টেবল নাউন, মাথায় রাখতে হবে। ব্রেড, ব্রেডের মতো যত আনকাউন্টেবল নাউন আছে, হ্যাঁ, মানি, এরপরে আছে রাইস, সুগার, ক্রপ, কর্ন, ফুড, হ্যাঁ, যত আনকাউন্টেবল নাউন আছে এগুলোর সামনে কখনো আমরা 1, 2, 3 এসব ব্যবহার করতে পারবো না, সরাসরি পারবো না। তবে পারবো কিভাবে? আপনি যদি বলতে চান যে আমার 2টা ব্রেড লাগবে, আমি 2টা ব্রেড পেয়েছি, আই গট, তখন আপনি বলতে পারবেন 2 pieces অফ ব্রেড। এই যে 2 pieces অফ ব্রেড, এইভাবে করে অফ ব্যবহার করে আমরা এটাকে চাইলে প্লুরাল করতে পারবো, কিন্তু আমরা সরাসরি এটার সামনে কখনো 1, 2, 3 ব্যবহার করতে পারবো না। তাহলে বি নাম্বারটাও ভুল ছিল, এ নাম্বারও ভুল ছিল। ইট ইজ এ নাইস পয়েম, এটা সঠিক আছে, কোনো ভুল নাই। আই ওয়েন্ট টু মাই হাউস, একটু আগে একটা কারেকশনে দেখেছি আমরা যে ওয়েন্টের পরে যদি হাউস থাকে তাহলে আপনি আর টু মাই এগুলো দিবেন না, ডাইরেক্ট হাউসের জায়গায় আই ওয়েন্ট হোম ব্যবহার করলেই হবে। আমি আমার বাড়ি যাই, আমি আমার বাড়ি যাই। ওকে, 12 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল। নেক্সট, 13, কোন বাক্যটি শুদ্ধ? 13 নম্বর, কোন বাক্যটি শুদ্ধ? হি সাকসিড টু উইন দ্য প্রাইজ, হি সাকসিড,
at winning the prize. He succeeded to winning the prize. He succeeded in winning the prize. এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার আছে। সাকসিডের পরে ইন বসবে, সোজা কথা, আর কিচ্ছু মনে রাখতে হবে না। সাকসিডের সাথে ইন বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে এটাও দেখেন একটা মেমোরাইজ চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে। সো আপনারা জানেন যে এই এক্সপার্ট ইংলিশ বইতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চ্যাপ্টারটা দারুণভাবে সাজানো। আপনি অল্প কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়লেই আপনার জন্য প্রিপোজিশনের জায়গাটা খতম হয়ে যায়। তো এখানে সাকসিডের সাথে ইন হবে, কয়েকবার মুখে বলে নেন, সাকসিড ইন, সাকসিড ইন, সাকসিড ইন, সাকসিড ইন, সাকসিড ইন, সাকসিড ইন, কয়েকবার পড়েন, দেখবেন যে আপনার ব্রেনের মধ্যে অটো গেঁথে যাবে। সাকসিডের সাথে ইন হবে, 13 হবে ডি। 14, এটা কি ধরনের ফুল, ট্রান্সলেশন করতে হবে। এই যে একটা রুলস কি ধরনের, কি টাইপের, এরকম বোঝানোর জন্য কিন্তু 9 কোড অফ ট্রান্সলেশন বইয়ের মধ্যে অনেকগুলো রুলস দেওয়া আছে। যাদের কাছে 9 কোড অফ ট্রান্সলেশন কিনেছেন, কে কে আছেন এখানে বলেন তো একটু। এইটার মধ্যে এই 135টা টিপস আছে, যা জানলে পৃথিবীর সব বাক্যের অনুবাদ সম্ভব। তো এখানে কি হবে, এটা কি ধরনের ফুল, উত্তর হবে হচ্ছে হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার ইজ ইট। কেন আগে ভার্ব পরে সাবজেক্ট, বিকজ ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর এইটুক হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কমপ্লিমেন্ট সহ। হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার ইজ ইট। তো 14 উত্তরটা কি হবে, ডি নাম্বার, এটা হলো সঠিক। হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার ইজ দিস, হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার ইজ দিস। 14 উত্তরটা হচ্ছে 4 নাম্বার। আর বাকি সবগুলো যেভাবে ডিজাইন দেওয়া আছে এগুলো আসলে সবগুলোই ভুল। আব্দুল মোতাল্লেব বলছেন 14 ডি রাইট। চলে আসেন পরের প্রশ্নে যাব। 15, ডোন্ট ক্রাই ডাউন ইউর এনিমি, ডোন্ট ক্রাই ডাউন ইউর এনিমি, ডোন্ট ক্রাই ডাউন ইউর এনিমি। এই প্রশ্নটা দেখেন, বলছে বাক্যটির সঠিক অনুবাদ কোনটি। এটা আসছে কোথায়, অষ্টম নিবন্ধনে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ডোন্ট ক্রাই ডাউন ইউর এনিমি, তোমার শত্রুকে খাটো করে দেখো না বা শত্রুকে ছোট করে দেখো না, এরকমটা বোঝাচ্ছে। শত্রু থেকে দূরে থেকো তা না, শত্রুর সঙ্গে মেলামেশা করো তাও না, শত্রুকে খাটো করে দেখো না, এটাই উত্তর। শত্রুর মায়া কান্নায় ভুলে যেও না, এটা হবে না, অ্যান্সার হবে বি নাম্বার, অ্যান্সার হবে বি নাম্বার। শত্রুকে খাটো করে দেখো না। ডোন্ট ক্রাই ডাউন ইওর এনিমি মানে হলো তুমি তোমার শত্রুর পক্ষে হয়ে কখনো কান্নাকাটি করো না, এটাই বোঝানো হচ্ছে যে শত্রুকে কখনো খাটো করে দেখা যাবে না। সো 15 উত্তর হচ্ছে বি নাম্বার। এরপর 16, কেটলিতে পানি টকবক করছে, কেটলিতে পানি টকবক করছে, কেটলিতে পানি টকবক করছে, কি হবে, অ্যান্সার হবে এ নাম্বার। দ্য ওয়াটার ইজ simmering, the water is simmering in the kettle, the water is simmering in the kettle। এখানে 16 নাম্বারটা শুধু এই শব্দটা আপনাকে জানতে হবে, সিমার। সিমার মানে হলো আপনার টকবক করা। টকবক করা বলতে মানে আমরা যে ওই যে পানি বলক আসার পরে যে শব্দটা হয় টকবক টকবক টকবক, হ্যাঁ না, ঘোরার শব্দ না, পানি উতরানোর শব্দ আর কি, ঠিক আছে। তো অ্যান্সার হবে সিমারিং। 16 উত্তরটা হবে সিমারিং, কেটলিতে পানি টকবক করছে। দ্য ওয়াটার ইজ সিমারিং ইন দ্য কেটলি। এই কেটলি বানানটা মাঝে মধ্যে আসে, কেটলি, KETTLE, এত ক্যাটেল মানে কেটলির মতোই আর কি, কেটলি, কেটলি, KETTLE, কেটলি। ওকে 17 বলেন, 17 ট্রেনটি ঢাকা যাবে, এটাও একটা নিবন্ধনে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ট্রেনটি ঢাকা যাবে কিভাবে ইংলিশ করব, ট্রেনটি ঢাকা যাবে কিভাবে ইংলিশ করব। ট্রান্সলেশন মানে হলো এই 9 কোড, ছোট্ট একটা বই দিয়ে পৃথিবীর সব বাক্যের অনুবাদ করবেন। যাদের কাছে নাই শীঘ্রই সংগ্রহের ব্যবস্থা করেন। তো দ্য ট্রেন ইজ গোয়িং টু ঢাকা, দ্য ট্রেন ইজ গোয়িং টু ঢাকা, the train is going to Dhaka, the train is bound for Dhaka, the train is leaving for Dhaka, will go to Dhaka। এই যে bound for মানে কোনো স্থানের উদ্দেশ্যে যাত্রা করা, উত্তর হবে বি নাম্বার। এইটুকু মুখস্থ থাকলে আজীবন পারবেন। 17 বি, the train is bound for Dhaka, the train is bound for Dhaka। ওকে নেক্সট
18 19 18 নম্বর বলছে হার্ডলি হ্যাড দ্য এন্টার্ড দ্য রুম দেন দ্য ইলেকট্রিসিটি। 19 নাম্বার হি পার্টেড ড্যাশ হিজ ফ্রেন্ডস ইন স্টেয়ার। সাগরিকা বলছেন 17 বি, ঠিক আছে। 18 19 বলেন। বাউন্ড ফর মানে কোন স্থানের উদ্দেশ্যে যাত্রা করা। 18 কোন সেন্টেন্স যদি হার্ডলি দিয়ে শুরু হয় তাহলে ওই সেন্টেন্সের ডট ডট হোয়েন বসে, আবার হার্ডলি ডট ডট দেন বসে, হ্যাঁ স্ক্যার্সলি ডট ডট হোয়েন বসে, ঠিক আছে। তো এই জায়গাতে আমরা হার্ডলি যুক্ত অংশ ব্যবহার করব পাস্ট পারফেক্টে, পাস্ট পারফেক্ট, আর অপর অংশ ইউজ করব পাস্ট ইনডিফিনিট। তো সবগুলোতে পাস্ট ইনডিফিনিট আছে, ওয়েন্ট 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 ওয়েন্ট। এখন সমস্যা হলো প্রিপোজিশনে। হার্ডলি হ্যাড হি এন্টার্ড দ্য রুম, সে রুমে প্রবেশ করতে না করতেই দেন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট। ওয়েন্ট আউট মানে এখানে বোঝাবে বিদ্যুৎ চলে গিয়েছে। 18 অ্যান্সারটা 4 হবে, হ্যাঁ 18 অ্যান্সার 4 হবে। গো আউট মানে হলো চলে যাওয়া। 19 নাম্বার হি পার্টেড ড্যাশ হিজ ফ্রেন্ডস, তে তার বন্ধুর কাছ থেকে কান্নার স্বরে বিদায় নিল। তার মানে এখানে এই পার্ট মানে এই যে সেপারেট হওয়া, ঠিক আছে। তো বন্ধুর থেকে দূরে চলে গেল বা বন্ধুর কাছ থেকে বিদায় নিল, তাহলে এখানে অশ্রু জলে আলাদা হলো, অ্যান্সার হবে ফ্রম। হি পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স, ফ্রম হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স। ওকে, আমরা দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। হাই ভোল্টেজ মডেল 37 20 নম্বর প্রশ্ন, ব্রিং টু বিক, ব্রিং টু বুক মানে কি? এটা একদম সহজ। আমরা আজকে হাই ভোল্টেজ মডেলের সবগুলো প্রশ্নই কালেকশন করেছি এক্সপার্ট ইংলিশ থেকে। যাদের কাছে এই বইটা নাই, এখনো পর্যন্ত নাই, দয়া করে এই বইটা নিয়ে নিন। সারা জীবন আপনার একটা বই দিয়েই সব কিছু শিখতে পারবেন। তো এখানে ব্রিং টু বুক মানে হলো শাস্তি দেওয়া, তো অ্যান্সার হবে রিবিউক বা পানিশ। রিবিউক বা পানিশ মানে হলো শাস্তি দেওয়া। বিশের উত্তর হচ্ছে এ নাম্বার। ওকে, এই ছিল আপনাদের সাথে আলোচনা, মোট 20টি প্রশ্ন। এইটা আপনাদের জন্য হচ্ছে একটা বোনাস কোশ্চেন, এটা নিজেরা আপনারা উত্তর করে দিবেন, ঠিক আছে। এই ছিল আলোচনা, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে ক্লাসটা লাইক কমেন্ট শেয়ার আপনারা করে দিয়েন।